বাষ্পীভবন বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইভাপোরেশন, এইটার সঙ্গে স্ফুটনের কতগুলো পার্থক্য আছে, ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো কি কি না, সেই ডিফারেন্সগুলো এক নম্বর হচ্ছে স্ফুটনটা খুব দ্রুত প্রক্রিয়া, বাষ্পীভবনটা তুলনামূলকভাবে অনেক ধীর প্রক্রিয়া, স্লো প্রসেস। তোমরা দেখেছো যে জল যদি বাষ্পীভবনের মাধ্যমে শুকোতে হয় তাহলে অনেক বেশি সময় লাগে, কিন্তু আসল ঘটনাটা একই হয়, অর্থাৎ জল তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় ভেপার স্টেটে চলে যায়। জলের বেলায় শুধু নয়, যে কোনো তরলের বেলাতেই সেই ঘটনাটা ঘটে। আর এছাড়া আরও বেশ কিছু পার্থক্য আছে। যেমন ধরো, বাষ্পীভবন বা ইভাপোরেশন কেবলমাত্র কোনো লিকুইডের আপার সারফেস থেকে হয়, অর্থাৎ একদম উপরের তল থেকে হয়। সেখানে কিন্তু সমস্ত তরল, যতটা পাত্রের মধ্যে তরল উপস্থিত আছে, সমস্ত তরল থেকে বাষ্পীভবন হয় না। তার মানে ধরো একটা গ্লাসে জল রাখা আছে, সেই গ্লাসে রাখা জলের যেটা উপরের সারফেস, সেইখান থেকে জলের পরমাণু তো হয় না, জলের অণুগুলো অর্থাৎ জলের মলিকুলগুলো আস্তে আস্তে ভেপারে পরিণত হয়, এবং সেই ভেপার তোমার আবার যদি ঠান্ডা করি আবার জলে পরিণত হতে পারে, কনডেনসেশন বলে যেটাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এটা স্লো প্রসেস, যেহেতু শুধুমাত্র উপরের সারফেস থেকেই হচ্ছে ঘটনাটা। সুতরাং রেট অফ ইভাপোরেশনকে যদি বাড়াতে হয়, আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন, যদি সারফেস এরিয়া অফ দ্য লিকুইড বাড়িয়ে ফেলি তাহলে কি ঘটবে না, তাহলে জলের ইভাপোরেশন রেটটা বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি একটা গ্লাসে জল রাখো আর একটা একই পরিমাণ জল একটা চওড়া প্লেটের মধ্যে ঢেলে রাখো, থালার মধ্যে ঢেলে রাখো, দিয়ে তুমি ধরো ছাওয়াতে রেখে দিলে কোথাও, সেই ক্ষেত্রে কি দেখা যায় না, ধরো দুদিন বাদে দেখবে প্লেটের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু গ্লাসের জলটা শুকায়নি। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে থালাতে যে জলটা তুমি ছড়িয়েছিলে তার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, অনেকটা অংশ থেকে জল বাষ্পীভবন বা বাষ্পীভূত হবার বা ইভাপোরেটেড হবার সুযোগ পেয়েছিল, কিন্তু গ্লাসের বেলায় সেই সুযোগটা পায়নি। ফলে সারফেস এরিয়া বাড়ালে রেট অফ ইভাপোরেশন বেড়ে যায়। আরও সহজ উদাহরণ যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, জামা কাপড় কাচবার পর সেটাকে মেলতে হয়, টান টান করে যতটা পারা যায় ছড়িয়ে মেলতে হয়, শুকোতে দিতে হয়। তুমি যদি একটা চান করবার পর ভিজে গামছা জড়ো করে রেখে দাও, মায়ের কাছে বকুনি অবশ্যম্ভাবী, এবং দেখবে ভিজে গামছাটা বিকেল অবধি সেই ভিজেই আছে, শুকোয়নি। অথচ সেই গামছাটা যদি টান টান করে মেলে দাও, দেখবে খানিকক্ষণ বাদে গামছাটা শুকিয়ে গেছে। সেখানেও সেই একই যুক্তি খাটছে, অর্থাৎ যখন গামছাটা মেলে দিচ্ছ তখন গামছাটা সারফেস এরিয়া, এফেক্টিভ সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল অপেক্ষাকৃতভাবে বেশি হয়ে যাচ্ছে, এবং বাষ্পীভবনের হার অনেকাংশে বেড়ে যাচ্ছে। এছাড়া আর কি উপায়ে বাষ্পীভবন বাড়ানো যেতে পারে? এক নম্বর হচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের অভাব থাকলে, জলীয় বাষ্প কম থাকলে বাষ্পীভবন তাড়াতাড়ি হয়। যে কারণে আমরা দেখতে পাই শীতকালে তাড়াতাড়ি জল শুকোয় বর্ষাকালের তুলনায়। বর্ষাকালে বাতাসে ওয়াটার ভেপারের পরিমাণ বেশি, কিন্তু শীতকালে কম, এবং শীতকালে এতটাই কম থাকে যে আমাদের গায়ের চামড়া পর্যন্ত শুকিয়ে যায়। আমাদের বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার বা
কোল্ড ক্রিম বা তেল ব্যবহার করতে হয়, গ্লিসারিন ব্যবহার করতে হয়। এই গ্লিসারিন একটা অদ্ভুত সাবস্টেন্স। গ্লিসারিন যারা ব্যবহার করেছো তারাও হয়তো জানো না। গ্লিসারিনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, গ্লিসারিন একটা ন্যাচারাল হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স। মানে কি? মানে এ বাতাস থেকে জলীয় বাষ্পের অণু অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ ইট ক্যান অ্যাবজর্ব ওয়াটার মলিকিউলস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। ফলে তুমি যদি মানে গায়ে যদি গ্লিসারিন মাখো, তাহলে বাতাসে যেটুকু সামান্য জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটা ওই গ্লিসারিন অ্যাবজর্ব করে এবং তোমার ত্বককে বা চামড়াকে আর্দ্র রাখে, ভিজিয়ে রাখে। তা যেটা বলছিলাম, তার মানে বাতাসে জলীয় বাষ্প যখন বেশি থাকবে তখন ন্যাচারালি রেট অফ ইভাপোরেশন কমে যাবে, এবং বাতাসে জলীয় বাষ্প কম থাকলে রেট অফ ইভাপোরেশন বেড়ে যাবে। ঠিক এই কারণেই যেখানে বায়ু প্রবাহ বেশি, আমরা অনেক সময় দেখবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকা সত্ত্বেও, বিশেষ করে বর্ষাকালে জামা কাপড় শুকোতে চায় না, আমরা ঘরের মধ্যেই দড়ি খাটিয়ে জামা কাপড় শুকোতে দিই এবং পাখাটা চালিয়ে রেখে দিই। সেই ক্ষেত্রে তবু খানিকটা শুকিয়ে যায় জামা কাপড়, কিন্তু যদি পাখাটা না চালানো হয় তাহলে কিন্তু জামা কাপড় শুকোয় না। অর্থাৎ যখন বায়ু চলাচল করে, এয়ার ফ্লো হয়, তখন কিন্তু রেট অফ ইভাপোরেশন বেড়ে যায়। তার কারণ অবশ্য ওই একটাই, যে যখন বায়ু চলাচল করে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পটাকে সেই স্থানের বায়ু তাড়িয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়, ফলে বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা একটু হলেও বৃদ্ধি পায় এবং বেশি পরিমাণ জলীয় বাষ্প বাতাসে বা বাষ্প অবস্থায় চলে আসতে পারে, জল থেকে বাষ্প অবস্থায় চলে আসতে পারে। এছাড়া আরও একটা ফ্যাক্টর তো বটেই, উষ্ণতা বা টেম্পারেচার। তুমি যদি ছাওয়ায় মেলো, ধরো গরমকালেই তুমি একটা জামা রোদে শুকাতে দিয়েছো আর একটা জামা, ভিজে জামা, ছাওয়াতে শুকাতে দিয়েছো, দেখা যাবে কি রোদে যে জামাটা আছে সেটা তাড়াতাড়ি শুকালো, যেটা ছাওয়ায় আছে সেটা দেরি হচ্ছে শুকাতে। দুটোই শুকোবে, দেরি হচ্ছে। একই তো আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা তো রোদের মধ্যেও যা ছাওয়াতেও তাই, কিন্তু রোদের মধ্যে তাপমাত্রাটা বেশি। তাপমাত্রা বেশি থাকলে বাতাসে মানে জলীয় বাষ্প তাড়াতাড়ি মিশতে পারে, বাষ্পীভবনের হারটাও বেড়ে যায়। আর স্ফুটন এবং বাষ্পীভবনের যে পার্থক্যগুলো, প্রধান পার্থক্য আর কি, তার মধ্যে একটা অবশ্যই বলবে, স্ফুটন বা বয়েলিং সমগ্র তরল থেকে হয়। বয়েলিং ইজ এক্সিকিউটেড থ্রু আউট দ্য লিকুইড। জল যখন ফোটে, গোটা জল যতটা আছে সবটাই ফোটে, কেবলমাত্র সারফেসটা ফোটে তা নয়। এবং জলের মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টি হয়, গোটা জলটা মানে নড়তে থাকে। বাষ্পীভবন কেবলমাত্র, ইভাপোরেশন কেবলমাত্র টপ মোস্ট সারফেস থেকে হয়, ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে evaporation slow process, boiling fast process of conversion of liquid to its vapor state. 3 নম্বর হচ্ছে ইভাপোরেশনের ফলে কুলিং সৃষ্টি হয়, বয়েলিং একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঘটে। বাংলায় মানেটা দাঁড়ায়, বাষ্পীভবন শীতলতা সৃষ্টি করে, কিন্তু স্ফুটন একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। মানেটা কি? ধরো তুমি হাতে জল ঢেলেছো 2 ফোঁটা, সেই জলটা আস্তে আস্তে বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হওয়ার ফলে দেখবে তোমার হাতটা ঠান্ডা হয়ে গেল। এমনকি এখন হাতে তোমরা অনেকেই স্যানিটাইজার ব্যবহার করছো, স্যানিটাইজারে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, যেটা খুব ভোলাটাইল সাবস্টেন্স, উদ্বায়ী পদার্থ। সেই উদ্বায়ী পদার্থ যখন তাড়াতাড়ি ভেপার স্টেটে চলে যায়, আমাদের হাতটা ঠান্ডা বোধ হয়, আমাদের হাতটা ঠান্ডা ঠান্ডা লাগে। তার মানে কেন এরকম হয় না, তার কারণ হচ্ছে
ওই ভেপার স্টেটে যাওয়ার জন্য যে তাপটা দরকার সেই তাপটা আমাদের হাত থেকে সংগ্রহ করে, সেই জন্যে আমরা ঠান্ডা অনুভব করি। আর তোমার বয়লিংয়ের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট যেটা, কোনো নির্দিষ্ট চাপে যেটা বয়লিং পয়েন্ট, যদি স্বাভাবিক চাপ হয় সেই চাপে, স্বাভাবিক চাপে যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, অর্থাৎ স্ফুটন প্রক্রিয়াটা জলের ক্ষেত্রে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 100°C ঘটবে, অন্য কোনো তাপমাত্রায় নয়। নির্দিষ্ট উষ্ণতাটা নির্দিষ্ট থাকে, তাহলে এখানে ঠান্ডা গরমের প্রশ্নই নেই। স্ফুটনাঙ্কে তাপমাত্রাটা স্থির থাকবে, বাড়বেও না কমবেও না, চাপ নির্দিষ্ট থাকলে। এছাড়া আর কি পার্থক্য হতে পারে? আর পার্থক্য হতে পারে যে তোমার ইভাপোরেশনটা বা এই কি বলে আমার যে বাষ্পীভবন প্রক্রিয়াটা, এটা যখন ঘটে তরলের, গোটা তরলের, সমগ্র তরলের আলোড়ন হয় না, কিন্তু স্ফুটনের বেলায় সমগ্র তরলটা আলোড়িত হতে থাকে, অর্থাৎ নড়তে থাকে। এই আর একটা বাজে পার্থক্য কোনো কোনো বইতে লেখা থাকে, সরকারি বইতে আছে কিনা আমার জানা নেই, যারা ওই মানে বই পড়তে অভ্যস্ত আর কি, ভৌতবিজ্ঞান শিক্ষক, পদার্থবিজ্ঞান শিক্ষক, অমুক শিক্ষক, হ্যাঁ, এই সমস্ত ধরনের বই যারা পড়তে অভ্যস্ত তাদের ক্ষেত্রে বলছি, তারা একটা দেখবে বইতে পার্থক্য লেখা থাকে, যদিও সেটা ঠিক নয় কথাটা, সেই জন্যই সাবধান করছি যে স্ফুটন সশব্দে হয়, বাষ্পীভবন নিঃশব্দে হয়, এই কথাটি কিন্তু লিখো না। স্ফুটন সশব্দে হয় না, স্ফুটনও নিঃশব্দেই হয়, কিন্তু স্ফুটনের ক্ষেত্রে যেটা হয়, জলের স্ফুটনের ক্ষেত্রে আমরা আওয়াজ পাই যেটা, প্রথমে জলের মধ্যে বায়ু ডিজলভ থাকে আর কি, মানে অর্থাৎ কিছুটা পরিমাণ বায়ু দ্রবীভূত অবস্থায় থাকে, সেই বায়ুটা যতক্ষণ বেরোতে থাকে জল থেকে ততক্ষণ স্ফুটনটা সশব্দে হয়। তারপর জলটা খানিকক্ষণ ফুটতে শুরু করে দিলে তখন দেখবে জল আপনিই ফুটছে, কিন্তু কোনো শব্দ নেই, সাউন্ড নেই, নিঃশব্দেই জল ফুটছে। তা সুতরাং এই সশব্দে হয়, নিঃশব্দে হয়, এই ধরনের কথাগুলো বলো না। আচ্ছা, যতদূর বললাম কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার, কোনো প্রশ্ন। বেশ, আমরা যে জায়গাটা পার করে চলে এসেছি সেটা হচ্ছে লীন তাপ, লেটেন্ট হিট। তা আমরা তাপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তাপকে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্সিবল হিট বা বোধগম্য তাপ, অর্থাৎ যে তাপ আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের গরম লাগে, যে তাপ আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের ঠান্ডা বোধ হয়, হ্যাঁ, সেইটা হচ্ছে বোধগম্য তাপ। বা ধরো যখন কোনো বস্তুর সংস্পর্শে আসে বা আমরা কোনো জিনিসে হাত দিই, কোনো বস্তু যখন গরম লাগে, অর্থাৎ গরম লাগে কেন, সেখান থেকে কিছু তাপশক্তি আমাদের শরীরে প্রবেশ করছে বলে আমাদের গরম লাগে, আর আমাদের শরীর থেকে কিছু তাপ বেরিয়ে যায় যখন, তখন আমাদের ঠান্ডা লাগে সেই বস্তুটিকে। এটা হচ্ছে বোধগম্য তাপ, সেন্সিবল হিট। এছাড়া আরেক ধরনের তাপ হয় যেটাকে বলে লেটেন্ট হিট। তাছাড়াও আরেক ধরনের তাপ হয়, সেটাকে বলা হয় রেডিয়েন্ট হিট বা বিকীর্ণ তাপ। লেটেন্ট হিটটা নিয়ে একটু আলোচনা করি আগে। লীন তাপ বলা হয়। লীন তাপটা কি? লীন মানে হচ্ছে, বাংলা করলে লীন মানে যেটা বিলীন, বিলীন থেকে লীন শব্দটা এসছে। লীন মানে বা বিলীন মানে হচ্ছে হারিয়ে যাওয়া। অর্থাৎ তুমি ধরো মাটির মধ্যে এক মগ জল ঢাললে, জলটা মাটির মধ্যে কোথায় যে চলে গেল আর বুঝতেই পারলে না, অর্থাৎ মাটি অ্যাবজর্ব করে নিল জলটাকে, তার মানে তুমি জলটাকে আর জল হিসেবে দেখতে পাচ্ছ না, সেই জলটাকে আমরা লীন হয়ে গেল বলতে পারি। তেমনি করে যে তাপটা আমাদের বোধগম্য তাপ আদান প্রদানের সময় যে আমাদের অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতাগুলো ঘটায় না, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য ঘটায় না, সেই তাপকে বলা হয় লীন তাপ। কীরকম? একটা উদাহরণ দিই। ধরো বরফ আছে, এক টুকরো বরফ, তার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বরফটি রাখা আছে, বরফটি আস্তে আস্তে গলছে। এই অবস্থায় তুমি যদি থার্মোমিটার ঠেকিয়ে রাখো ওই বরফের গায়ে, দেখবে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই আছে। এবং তুমি ওই বরফগুলা, যে জলটা জমা হচ্ছে, ধরো একটা বাটির মধ্যে বরফটাকে রেখেছো, বরফগুলা জলটা ওই বাটির মধ্যেই জমা হচ্ছে, সেই জমা জলের মধ্যেও আরেকটা থার্মোমিটার দিয়ে রেখেছো, তারও তাপমাত্রা মেপে দেখছো 0 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এই ঘটনাটা কতক্ষণ চলতে থাকবে? না যতক্ষণ পর্যন্ত না পুরো বরফটা গলে জলে পরিণত হয়। যতক্ষণ গলন প্রক্রিয়াটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত দুটো থার্মোমিটারেরই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অপরিবর্তিত থাকবেই। তার মানেটা কি দাঁড়ালো? অর্থাৎ গলন প্রক্রিয়াটা চললো কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটল না। ঠিক একই রকমভাবে স্ফুটনে এসো, বয়েলিংয়ে এসো। স্ফুটন যখন চলে তখন তুমি যদি ওই জল যে ফুটছে সেই জলের মধ্যে থার্মোমিটার দিয়ে রাখো, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে দেখবে সেই জলের, ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি তো তাপ দিয়েই যাচ্ছ, জল তো ফুটতেই থাকছে, কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেই অপরিবর্তিত থাকছে। অর্থাৎ তুমি যতই তাপ দাও না কেন, যতক্ষণ পর্যন্ত পুরো জলটা ফুটে বাষ্পে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে না? না ততক্ষণ পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এখানে এই দুটো ঘটনা, যে দুটো ঘটনা বললাম, দুটো ঘটনার ক্ষেত্রেই কি পরিবর্তন হচ্ছে? না অবস্থার পরিবর্তন হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে। বরফ ছিল সলিড স্টেটে, গলে জলে পরিণত হলো, মানে লিকুইড স্টেটে গেল। বা জল ছিল লিকুইড স্টেটে, সেখান থেকে বাষ্পে পরিণত হলো, মানে ভেপার স্টেটে গেল। অর্থাৎ স্টেট চেঞ্জ হচ্ছে বা অবস্থার পরিবর্তন ঘটছে। এই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কে? না ওই তাপ, যে তাপটা আমি দিচ্ছি। বরফের ক্ষেত্রে পরিবেশ থেকে তাপটা সংগ্রহ করছিল বরফ, পরিবেশের উষ্ণতা নিশ্চয়ই 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, তাই জন্য বরফকে পরিবেশ তাপ দিতে পারছিল। কিন্তু স্ফুটনের বেলায় পরিবেশের উষ্ণতা তো আর 100 ডিগ্রি সেলসিয়াস নয়, তাই জন্য আমাকে জলটিকে উনুনের উপর চাপিয়ে রাখতে হয়েছিল। তো যাই হোক, সেই যে তাপশক্তিটা দিচ্ছিলাম আমরা, সেই তাপশক্তিটা গ্রহণ করে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন থার্মোমিটারে দেখা যায়নি। অর্থাৎ এই প্রকার তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, তাপমাত্রার পরিবর্তন ঘটায় না। প্রতি একক পদার্থে যে পরিমাণ তাপ এই অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলা হয় লীন তাপ বা লেটেন্ট হিট। তাহলে লীন তাপের সংজ্ঞা কি লিখব? সংজ্ঞা যদি চাওয়া হয় লীন তাপ, সংজ্ঞা লিখব এইভাবে যে কোনো পদার্থের বা একক পরিমাণ কোনো পদার্থের, একক ভরের কোনো পদার্থের, একক ভরটা প্রথমেই বলে নাও। একক ভর কথাটা যদি মিস করে যাও তাহলে কিন্তু মার্কসটাও মিসড হয়ে যাবে। একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত রেখে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করবার জন্য যে তাপ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তিকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লীন তাপ বলা হয়। অর্থাৎ the heat required by unit mass of a substance to change its state at constant temperature is known as the latent heat of that substance for that change of state. যারা ফলো করতে পারলে না, প্লিজ ভিডিও আপলোডেড হলে একটু কষ্ট করে শুনে লিখে নিও। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, আমি আর রিপিট করছি না, মুখে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা উদাহরণ নেওয়া যাক। তুমি 1 গ্রাম বরফ নিয়েছো, 1 গ্রাম বরফ, তার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস।
সেইখান থেকে সেই বরফটা গলে জলে পরিণত হলো, দেখা যাবে ওই বরফটার 80 ক্যালোরি তাপ দরকার হচ্ছে। 80 ক্যালোরিজ of heat is required to convert 1 gram of ice at 0 degree Celsius to 1 gram of water at 0 degree Celsius। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপ লেগেছে সেটা হচ্ছে 80 ক্যালোরি, এবং সেটাই হচ্ছে তাহলে বরফ গলনের লিন তাপ। ওই যে বললাম ওই অবস্থান্তরের লিন তাপ, মানে ওই পার্টিকুলার অবস্থার পরিবর্তনের লিন তাপ। অর্থাৎ বরফ গলনের জন্যে যা লিন তাপ প্রয়োজন, জলের স্ফুটনের জন্য কিন্তু সেই লিন তাপ প্রয়োজন নয়। বলার উদ্দেশ্য একটাই, অর্থাৎ অবস্থার পরিবর্তন যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ কঠিন থেকে তরলের ক্ষেত্রে এক ধরনের লিন তাপ প্রয়োজন পড়ে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য আরেক ধরনের লিন তাপ প্রয়োজন পড়ে। তাহলে তোমার এইভাবেও প্রশ্ন করা যেতে পারে যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটি ব্যাখ্যা করো বা এই বাক্যটির অর্থ কী। অর্থাৎ 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা অবস্থায় সে ওই একই উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে তার 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। তাহলে আমি সবসময় যে 1 গ্রাম বরফ নিয়েই কাজ করব তা নয়। আমি যদি 10 গ্রাম বরফ নিই তাহলে বুঝতেই পারছো 10 × 80 মানে 800 ক্যালোরি তাপ আমার দরকার পড়বে। যদি 1 কেজি পরিমাণ বরফ নিই, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 80 × 1000 মানে 80,000 ক্যালোরি তাপ দরকার পড়বে। অর্থাৎ আমি যতটা পরিমাণ বরফ তৈরি করতে চাইছি বা বরফ গলাতে চাইছি, কতটা পরিমাণ তাপ দিতে হবে বা নিতে হবে সেটা আমরা হিসেব করতে পারবো। ক্লিয়ার? কোথাও প্রশ্ন আছে? আছে প্রশ্ন? না স্যার। ঠিক একই রকমভাবে ওই স্ফুটনের বেলায় বা বাষ্পীভবনের বেলায় এখানেও কিন্তু লিন তাপ প্রয়োজন হয়। জলের বেলায় যেমন এই লিন তাপের মান হচ্ছে মোটামুটিভাবে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম জল 1 গ্রাম বাষ্পে পরিণত হতে গেলে আমার 537 ক্যালোরি তাপ দরকার পড়ে। এবং অঙ্ক কষবার সময় আমাদের যদি উল্লেখ করে দেয় 537 ক্যালোরি, কিছু বলবে কেউ? যদি অঙ্ক কষার সময় 537 ক্যালোরি লিন তাপের কথা উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে তোমরা ধরে নেবে জল ফুটে বাষ্পে পরিণত হলে তার লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি। 537 ধরতে হবে না, অঙ্ক কষার জন্য 537-এর বদলে আমরা 540 ক্যালোরি হিসেব করব, তাতে অসুবিধে নেই, সেইটা ধরেই হিসেব করা যাবে। তো যাই হোক, তাহলে আমায় যদি প্রশ্ন করা হয় 10 গ্রাম জলকে 10 গ্রাম বাষ্পে পরিণত করতে কত ক্যালোরি তাপ দিতে হবে, না 540 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম জল বাষ্পে পরিণত হয়। তাহলে 10 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে গেলে 540 × 10 মানে 5400 ক্যালোরি এত তাপ দিতে হবে। ক্লিয়ার? এইবার ঠিক একই রকমভাবে তোমাদের যেটা শিখে নিতে হবে সেটা হচ্ছে এই লিন তাপের যে মানগুলো বললাম 80 ক্যালোরি পার গ্রাম আর 537 ক্যালোরি পার গ্রাম, বিশেষ করে জলের ক্ষেত্রে, এইগুলো এসআই পদ্ধতিতে যদি কনভার্ট করতে বলে এর মানটা কত দাঁড়াবে। 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রামটা আমরা যদি হিসেব করি, 80 ক্যালোরি পার গ্রামটা তোমাদের যদি জুল পার কেলভিন এইটাতে যদি নিয়ে যাই, জুল পার কেলভিন ভুল বললাম, জুল পার কিলোগ্রামে যদি নিয়ে যাই, জুল পার কিলোগ্রামে নিয়ে যেতে গেলে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 80 ক্যালোরি মানে হচ্ছে 80 × 4.2 জুল, আর 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 কিলোগ্রাম। আমরা সেইভাবে হিসেব করব। আমি কনভার্সনটা একটু দেখিয়ে দিচ্ছি বোর্ডে, দেখে নাও। বরফ গলনের লিন তাপ ক্যালোরি সমান 4.2 জুল।
আর 1 গ্রাম সমান 1/1000 কেজি। তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, 1 গ্রাম সমান 1/1000 কেজি যদি বসিয়ে দিই তাহলে 80 ক্যালোরি পার গ্রাম, এইটা ইকুয়াল টু তাহলে দাঁড়ালো 80 ক্যালোরি বাই মনে মনে 1 গ্রাম, এইভাবে ভাগ করে নাও। 80 ক্যালোরি মানে 80 ইন্টু 4.2 আর 1 গ্রাম মানে 1/1000, এত তার মানে জুল পার কেজি। এটাকে সিম্পলিফাই করলে কত দাঁড়ায়? 42 কে 8 দিয়ে গুণ করো, অর্থাৎ 8 দুগুণে 16, 4 32, 33, 336। এই 1000টা উপরে গেলে 10 টু দি পাওয়ার -3, মাইনাস না +3 জুল পার কেজি। 1000টা উপরে গেলে 1000 দিয়ে গুণ হবে, তার মানে 1000 দিয়ে গুণ হওয়া মানে 10 টু দি পাওয়ার 3, বা এইটাই তোমাদের দেখবে বইতে হয়তো লেখা আছে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি, অর্থাৎ 336 আছে। কারণ দশমিক বিন্দুটা এইখানে আছে, এখান থেকে এক ঘর সরালাম, দু ঘর সরালাম, তাহলে দু ঘর যদি সরাই এই 3টাকে তখন বাড়িয়ে আমায় 10 টু দি পাওয়ার 5 করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ। তোমাদের একটা কাজ দেয়া রইল, সেটা হচ্ছে জলের বাষ্পীভবনের লিন তাপ, জলের বাষ্পীভবনের এইটা এসআই পদ্ধতিতে কত হবে, অর্থাৎ I37 ক্যালোরি পার গ্রাম সমান কত জুল পার কেজি, এটা আমার চাই। এটা হিসেব করে রাখবে, পরের দিন জিজ্ঞাসা করবো ক্লাসে। এই অবধি কোনো প্রশ্ন নেই তো? আর একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই প্রশ্নটা অনেক পুরনো প্রশ্ন, আমরাও যখন ছাত্র ছিলাম তখন করা হতো। সেটা হচ্ছে যে প্রশ্ন করা হয় যে নতুন মাটির কলসিতে জল রাখলে, খাবার জল রাখলে সেই জল ঠান্ডা হয়, বা ঘুরিয়েও প্রশ্ন করা যেতে পারে যে নতুন মাটির কলসিতে পানীয় জল রাখার সুবিধা কি। এই প্রশ্নটার উত্তর দুটো জায়গায় দুভাবে দিতে হবে আর কি, দুটো জায়গায় উল্লেখ করতে হবে। এক নম্বর হচ্ছে মাটির কলসিতে মাটির ফাঁক থাকে, অর্থাৎ খুব তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসতে পারে, সেটা নতুন মাটির কলসিতেই থাকে। কলসি যত পুরনো হয় সেই ছিদ্রগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, জলের মধ্যে যে সেডিমেন্ট থাকে সেই সেডিমেন্ট জমে 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 সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, ফলে কলসির ভিতরের জল আর বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে নতুন মাটির কলসিতে কি হয়, কলসির বাইরের গাটা সবসময় ভিজে থাকে, অর্থাৎ কলসির ভিতরে থাকা জল চুইয়ে চুইয়ে, খুব সামান্য পরিমাণ চুইয়ে চুইয়ে বাইরে বেরিয়ে এসে কলসির বাইরের গাটাকে ভিজিয়ে রাখে, এবং সেই জলের বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবনের ফলে শীতলতা সৃষ্টি হয়, ঠান্ডা হয়। এই ঠান্ডা হওয়ার কারণে, যে ঠান্ডা হয় কেন, ঠান্ডা হয় কথাটা বলাটা আমার ভুল হলো। বাষ্পীভবন ঘটানোর জন্য কি দরকার, লিন তাপ প্রয়োজন। 537 ক্যালোরি পার গ্রাম এই হিসেবে লিন তাপ প্রয়োজন বাষ্পীভবন ঘটাতে গেলে, অর্থাৎ কলসির বাইরের গায়ের জলটা যদি বাষ্পীভূত করতে হয় তাহলে প্রতি গ্রাম পিছু হিসেবে 537 ক্যালোরি তাপ প্রয়োজন। সেই তাপটা কলসি কোথা থেকে সাপ্লাই দেয় না, কলসির ভিতরে থাকা জলের ভিতর থেকে তাপটা নিয়ে কলসির বাইরে সাপ্লাই দেয়, ফলে কলসির ভিতরে থাকা জলের তাপমাত্রা কমতে থাকে।
ফলে কলসির জলটা ঠান্ডা হয়ে যায়, নতুন মাটির কলসির জল ঠান্ডা হয়ে যায়। পুরনো মাটির কলসিতে এই যে সূক্ষ্ম ছিদ্রগুলো, এগুলো সেডিমেন্ট করে বন্ধ হয়ে যাওয়ার ফলে কলসির বাইরের গাটা আর ভেজে না, ফলে পুরনো মাটির কলসিতে জল রাখলেও ততটা ঠান্ডা হয় না। আর এর সঙ্গে আরো একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ধাতব কলসি অনেকের বাড়িতেই আছে, পিতলের বা কাঁসারের কলসি, পিতলের কলসি। এই কলসির একটা অসুবিধা হচ্ছে, এগুলো মজবুত ঠিকই, কিন্তু এই কলসির অসুবিধা হচ্ছে এই কলসির ধাতু নির্মিত এবং ধাতুর মধ্যে কোনো সূক্ষ্ম ছিদ্র অবস্থিত নয়, ফলে জল মানে ওই কলসির গা বেয়ে বাইরে বেরিয়ে এসে বাষ্পীভূত হবার বা ইভাপোরেটেড হবার কোনো সুযোগ থাকে না। উপরন্তু মাটি তাপের কুপরিবাহী পদার্থ, কিন্তু ধাতু তাপের সুপরিবাহী পদার্থ। আর্থ ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। আর্থ এন্ড পিচার তো নিয়ে আলোচনা করছিলাম। আর্থ হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট। মাটির দেওয়াল অনেক ঠান্ডা থাকে গরমকালে, এই কারণেই থাকে। কিন্তু মেটাল, যে কোনো ধাতু, দে আর গুড কন্ডাক্টরস অফ হিট। তারা তাপের সুপরিবাহী পদার্থ। অর্থাৎ গরমকালে বাইরে থেকে তাপ শক্তি খুব সহজেই প্রবেশ করতে পারে কোথায় না, প্রবেশ করতে পারে হচ্ছে ওই কলসির মধ্যে, ফলে কলসির জলটা গরম হয়ে যায়। তাহলে আমায় যদি এই প্রশ্নটা করা হয়, আমাকে নতুন মাটির কলসি নিয়েও আলোচনা করতে হবে, পুরনো মাটির কলসি কেন ব্যবহার করব না সেটা নিয়েও আলোচনা করতে হবে, এবং ধাতব কলসির কি অসুবিধে সেটাও আলোচনা করতে হবে, তবে আমার উত্তরটা কমপ্লিট হবে। বুঝতে পারা গেল? আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার। আর কেউ কিছু বলবে? স্যার বলো। বুঝতে পারছি না, বলো। মাটিও তো গরম হয় রোদে। ধাতুর মতো অতটা হয় না। তুমি একটা এক্সপেরিমেন্ট করে দেখো আজকেই। শুনছো আমার কথাটা? যেটা বলছি শোনো। হ্যাঁ স্যার। ধরো একটা ইঁটকে আর একটা থালাকে রোদে রেখে দাও 1 ঘন্টা। এবার ইঁটটা ছুঁয়ে দেখো আর থালাটাকে ছুঁয়ে দেখো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনটা তাড়াতাড়ি গরম হবে? থালাটাই হবে। বেশ, দেখো এবার চেষ্টা করছি। সিরিঞ্জের মধ্যে জল নিয়েছি, কিন্তু জল ফুটছে না। এইবার আমি জলটাকে ফোটাবার চেষ্টা করব। ফুটছে, বুঝতে পারছো? সিরিঞ্জের মধ্যে জলটা। দাঁড়াও, আর একবার দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেল হয়তো খানিকটা। দাঁড়াও, আরেকবার একটু গরম করে নিয়ে আসি। দেখো আমি জলটা রং করে নিয়ে এলাম যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এবার ফুটছে, বুঝতে পারবে। বুঝতে পারছো? বক বক করছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। অর্থাৎ আমি করলাম কি, আমি এই সিরিঞ্জটাকে এই আধখানা জল ভরেছিলাম, এইবার আমি মুখটাকে আটকে দিচ্ছি এইখান দিয়ে আঙুল দিয়ে। দেওয়ার পর যখন এটাকে জোর করে টানছি, অর্থাৎ এটাকে ধরা মুশকিল এইভাবে, এটাকে ধরো ঝরে আরও টেনে বড় করছি, তখন ভেতরে আমার এয়ার প্রেশার কমে যাচ্ছে। এয়ার প্রেশার কমে গেলে বায়ুমণ্ডলীয় চাপ কমে যাচ্ছে, এবং তখন এখন আর কিন্তু এইটার ফুটন্ত জলের উষ্ণতা কিন্তু আর তোমার 100 ডিগ্রি থাকছে না। তা সত্ত্বেও কিন্তু জলটা ফুটলো।
অর্থাৎ তার মানে চাপ কমে গেলে জলের স্ফুটনাঙ্ক কমে গেল, এটা দেখতে পেলাম আমরা। আর নীল দিয়ে রাখলাম কারণ কি? নীল দিয়ে রাখার কারণ হচ্ছে যাতে তোমাদের এই ঘোলা ঘোলা দেখবে, না হলে সাদা জলটা এখানে ট্রান্সপারেন্ট ওয়াটারটা ভালো বুঝতে পারা যাবে না, সেই জন্য ব্লু একটু অ্যাড করে দিয়েছিলাম যাতে সিরিঞ্জের মানে এই যে সিরিঞ্জ, এই সিরিঞ্জের মধ্যে থেকে দেখতে সুবিধা হয়।